ওয়েলকাম টু দ্য ড্রোনাস। আজকে আমরা আবার হাজির হয়েছি WBSLSTর ক্লাস নিয়ে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ক্লাস 11 অ্যান্ড 12-এর সিলেবাস ফলো করে আবার আমরা হাজির হয়ে গেছি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে একটি কবিতা ভার্চু বাই জর্জ হারবার্ট। সো চলো পরের স্লাইড শুরু করা যাক আজকের লেসন। না, হু ওয়াজ জর্জ হারবার্ট? জর্জ হারবার্ট একজন ইংলিশ কবি ছিলেন এবং উনি বিখ্যাত ছিলেন রিলিজিয়াস পোয়েট হিসেবে। অর্থাৎ তার কবিতার মধ্যে আমরা খ্রিশ্চান ফেইথ অ্যান্ড বিলিফকে খুব বেশি করে দেখতে পাই। উনি মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন এবং উনি তার কবিতায় যে সমস্ত শব্দচয়ন করেছেন সেই শব্দচয়নের জন্য কিন্তু উনি ভীষণ বিখ্যাত। এর মাধ্যমে বলে রাখি, এর শুরুতেই আগে বলে রাখি, মেটাফিজিক্যাল যখন কথাটা এলো তাহলে মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্বন্ধে আমরা আগে একটু জেনে নিই। এই কথাটা মেটাফিজিক্যাল পোয়েট্রি, এই টার্মটা প্রথম ব্যবহার করেছিলেন, প্রথম ইউজ করেছিলেন জন ড্রাইডেন। So the term metaphysical poetry was coined by John Dryden এবং পরবর্তীকালে স্যামুয়েল জনসন তার বই লাইভস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েটস, এই বইটিতে কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রিকে উনি আরও জনপ্রিয় করেছিলেন। উনি কয়েকজন লেখককে বা কয়েকজন কবিকে একসাথে ক্লাব করে নিয়েছিলেন এবং তাদেরকে উনি নাম দিয়েছিলেন মেটাফিজিক্যাল পোয়েটস। So metaphysical poetry was first coined by, the term metaphysical poetry was first coined by John Dryden, and Samuel Johnson was the one to popularize the term in his book Lives of the Most Eminent English Poets. এবার প্রশ্ন আসছে যে মেটাফিজিক্যাল পোয়েট একজন আমরা শুনলাম জর্জ হারবার্ট, বাকিরা কারা? বাকিরা হচ্ছে প্রথমজন খুব বিখ্যাত জন ডান, রিচার্ড ক্রাশো, অ্যান্ড্রু মার্ভেল, এডমন্ড ওয়ালেস, অ্যাব্রাহাম কাউলে। ওকে, কার কার নাম লিখলাম আমরা? জন ডান, রিচার্ড ক্রাশো, অ্যান্ড্রু মার্ভেল, ওয়ালার হবে, আমি ওয়ালেস লিখেছি, এডমন্ড ওয়ালার, অ্যাব্রাহাম কাউলে এবং জর্জ হারবার্ট। আরেকজন আছেন হেনরি ভন। Okay, so these 7 people were clubbed together and they were called metaphysical poets. মেটাফিজিক্যাল পোয়েট্রির কিছু ফিচার্স আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এই সমস্ত কবির লেখার মধ্যে ফুটে উঠেছে, যার জন্য কিন্তু মেটাফিজিক্যাল পোয়েটসের এই কলামে কিন্তু এই সকল কবিদের একত্রে করা হয়েছে। সো আরেকবার বলছি, হু ওয়্যার দ্য গ্রুপ অফ মেটাফিজিক্যাল পোয়েটস? জন ডান, রিচার্ড ক্রাশো, অ্যান্ড্রু মার্ভেল, এডমন্ড ওয়ালার, অ্যাব্রাহাম কাউলে, George Herbert and Henry Vaughan. Now, the term metaphysical has 2 words in it. First is meta and the second word is physical. So the word meta means beyond or after. So
beyond something or after something. That means here it is associated with physical. এটি একত্রিত করা আছে physical এর সাথে। তো physical এর beyond কিছু বা আমাদের যে physical nature, আমাদের যে worldly nature, তার পর কি স্টেজ সেটাই হচ্ছে মেটাফিজিক্স বা মেটাফিজিক্যাল। সো মেটাফিজিক্যাল পোয়েট্রি মিন্স or the poetry that goes beyond the physical world of senses and explores the spiritual world. Metaphysical poetry refers to a type of very intellectual poetry. It is a type of poetry dealing with abstract or philosophical subjects such as love, religion, God, beauty, faith, and so on. So metaphysical পোয়েট্রিটাকে আগে একটু বুঝে নিই আমরা ফিচার্সটা, তাহলে যখন আমরা আজকের কবিতাটা পড়বো আমাদের কিন্তু বুঝতে খুব সহজেই পারবো। তো আমরা যে সমস্ত জিনিস আমাদের ফিজিক্যাল সেন্স দিয়ে বুঝতে পারি না বা ফিজিক্যাল সেন্সের বাইরে যখন আমরা কোনো স্পিরিচুয়াল ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করব, সেটা কিন্তু পসিবল কার থ্রুতে? মেটাফিজিক্সের থ্রুতে। এবং মেটাফিজিক্যাল পোয়েট্রি কিন্তু এই সমস্ত থিমগুলো নিয়ে ডিল করেছে। এই জন্যে মেটাফিজিক্যাল পোয়েট্রি কিন্তু ভেরি উইটি, ভেরি ইন্টেলেকচুয়াল। এবং এর যে থিম, যে এই পোয়েট্রিগুলোর যেই থিমগুলো নিয়ে বারবার আলোচনা করছে, সেই থিমগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস অ্যান্ড ইট হ্যাজ সাম ফিলোসফি। ওকে, সো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস যেমন হচ্ছে লাভ, যেমন রিলিজিয়ন, গড, বিউটি, ফেইথ অ্যান্ড সো অন, প্রেম, ধর্ম, ভগবান, সৌন্দর্য, বিশ্বাস এবং এই রকম আরও অনেকগুলো জিনিস নিয়ে। তো মেটাফিজিক্যাল পোয়েট্রি কিন্তু এই জন্য খুব ইন্টারেস্টিং। মেটাফিজিক্যাল পোয়েট্রি আমরা পরের পয়েন্টে দেখছি কি লিখছি। Metaphysical poetry means the poetry which is addicted to witty conceits. Very important. Conceits, witty conceits বা metaphysical conceits. This word is very important. Why? কারণ এই কনসেপ্ট মানে হচ্ছে একটা comparison between far-fetched imagery. Between far-fetched imagery. Conceit অর্থাৎ যে দুটো বস্তুর কোনো যোগাযোগ নেই সেইভাবে, সেরকম দুটো বস্তুকে যখন কম্পেয়ার করা হয় সেটাকেই কিন্তু বলা হয় মেটাফিজিক্যাল কনসেপ্ট। যখন এই উইটিভাবে একজন কবি তার উইট দিয়ে, তার ইন্টেলেক্ট দিয়ে যখন দুটো মানে অপার আলাদা বস্তুকে একসাথে কম্পেয়ার করে, সেটা কিন্তু কনসেপ্ট। ফর এক্সাম্পল, জন ডান তার কবিতায় উনি বলেছেন এক জায়গায় যে দুজন প্রেমী যারা সেপারেটেড তারা যেন একটি কম্পাসের মতো, একটি কম্পাসের দুটি যে লেগ, সেই দুটি লেগের মতো, একটি কম্পাসের দুটি লেগের সাথে উনি কিন্তু কম্পেয়ার করেছে দুজন প্রেমীকে। So this term metaphysical implies a process of dry reasoning and speculation about the nature of universe and problems of life and death. অর্থাৎ স্পেকুলেশন, আমরা স্পেকুলেট করছি যে ইউনিভার্সে আর কি কি আছে বা আমাদের জীবন আর মৃত্যুর যে সমস্ত প্রবলেম সেইগুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে বা মৃত্যু নিয়ে বা মৃত্যুর পরবর্তী নিয়ে যখন আলোচনা হচ্ছে, দ্যাট ইজ মেটাফিজিক্যাল। So metaphysical poetry is direct sensuous apprehension of thought or recreation of thought into feeling. অর্থাৎ আমরা আমাদের যখন চিন্তা বা চিন্তনকে আমরা ফিলিংয়ের মাধ্যমে রিক্রিয়েট করি, দ্যাট ইজ পসিবল or that is a characteristic of metaphysical poetry. Metaphysical poetry has been inspired by a philosophical conception of universe and of the role assigned to human spirit in this life. অর্থাৎ metaphysical poetry কার মাধ্যমে অনুপ্রাণিত? একটি দর্শন, কি এই পৃথিবী কিভাবে সৃষ্ট, ইউনিভার্স কিভাবে সৃষ্ট এবং আমাদের হিউম্যান বিইংয়ে এই পৃথিবীতে আমাদের কি কি রোল, আমাদের কি কি কাজ আমাদের প্রতি অ্যাসাইন করা আছে, আমাদের কি কি কাজ নির্দিষ্ট করা আছে আমাদের জন্যে।
It arises when the physical world loses its stability and the people lost faith in the orthodox thoughts and belief. অর্থাৎ এই কবিতাটা যখন বিশ্বাস আস্তে আস্তে ক্রিশ্চিয়ানিটির প্রতি হারিয়ে যাচ্ছিল মানুষের, তখন কিন্তু বিশ্বাস ফেরানোর জন্য কিন্তু এই কবিতাগুলি অনেক কাজে ব্যবহৃত হয়েছে। At such time, sensitive poets like John Donne turns inward and aims at a better understanding of themselves and the world around them. So, জন ডান একজন বিখ্যাত কবি, আমি আগেই বলেছি। এই জন ডান সাহেব কিন্তু যখন পিপল বাইরের জগতের প্রতি বা অর্থোডক্স থটস অ্যান্ড বিলিভসের প্রতি, যেটা বহু বছরের বহু দিন ধরে যেই থটস এসেছে, যেটা হচ্ছে কনভেনশনাল, যেটা হচ্ছে অর্থোডক্স, সেই সমস্ত যখন তার প্রতি বিশ্বাস মানুষের হারিয়ে যাচ্ছিল, তখন কিন্তু এই কবিতার জন্ম। তা চলো এবার কবিতাটি শুরু করি আমরা। ভার্চু। Sweet day, so cool, so calm, so bright, the bridal of the earth and sky, the dew shall weep thy fall tonight, for thou must die. হার্বার্ট এই কবিতাটির নাম দিয়েছেন ভার্চু। ভার্চু কথার অর্থ পুণ্য, এবং এই কথার মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পুণ্য শব্দটার মাধ্যমে উনি কিছু খ্রিশ্চান বিলিফ সিস্টেমকে প্রকাশ করতে চাইছেন, এবং সেগুলোকে এমফাসাইজ করার জন্য কিন্তু দেখো টার্মটা, টাইটেলটা কিন্তু ভার্চু। তো আমরা এখান থেকে একটা আন্দাজ করতে পারছি। এরপর যখন আমি ফার্স্ট লাইন পড়ছি তখন পাচ্ছি সুইট ডে, সো কুল, সো কাম, সো ব্রাইট, দ্য ব্রাইডাল অফ দি আর্থ অ্যান্ড স্কাই। তো প্রথমেই নাউন যেটা আমি পাচ্ছি এই কবি প্রথম সেন্টেন্সে, সেটা হচ্ছে ডে, এবং অ্যাডজেক্টিভসগুলো অনেক কিছু আছে। সুইট, সুইট ডে এটি অ্যাডজেক্টিভ, ডে নাউন, সো কুল আবার অ্যাডজেক্টিভ, সো কাম, সো ব্রাইট, অর্থাৎ ডেকে বলছেন কবির, ডে দিনটিকে বলছেন খুব মিষ্টি, খুব ঠান্ডা, খুব শীতল, শান্ত এবং উজ্জ্বল। কেন? পরের সেন্টেন্সে আছে দ্য ব্রাইডাল অফ দ্য আর্থ অ্যান্ড স্কাই, দ্য ব্রাইডাল অফ দি আর্থ অ্যান্ড স্কাই, অর্থাৎ পৃথিবী এবং আকাশের যেন একটি মিলন, অর্থাৎ ম্যারেজ অফ আর্থ অ্যান্ড স্কাই, দ্য ব্রাইডাল অফ আর্থ অ্যান্ড স্কাই। তার জন্যই দিনটি আজকে কত সুন্দর, কত উজ্জ্বল, কত ঠান্ডা, কত শান্ত, কত স্নিগ্ধ। The dew shall weep thy fall tonight, the dew shall weep thy fall tonight। এবার বলছে যখন দিনটি শেষ হয়ে যাবে, অর্থাৎ দাই ফল, দাই মানে এখানে দাই মানে দে, দিনটিকে বলছে ডে, যখন দিনটি ফল মানে শেষ হবে, যখন দিনের শেষ হবে এবং রাত আধার হবে, তখন শিশির বিন্দু যেন কাঁদবে। কেন? আবার ফর দাউ মাস্ট ডাই, কারণ তোমার মৃত্যু অনিবার্য, মাস্ট ডাই। সুতরাং এই দিনটি এত সুন্দর, এত শান্ত, এত ঠান্ডা, এত উজ্জ্বল, এই দিনটির মাধ্যমে কবি একটি আর্থ এবং স্কাইয়ের পবিত্র বন্ধন এবং বিয়ের কথা বলছেন। আবার উল্টো পাশে আবার বলছেন যে দ্য ডিউ শ্যাল উইপ দাই ফল টুনাইট, আজকে দিনটি শেষ হয়ে গেলে যেন শিশির বিন্দু কাঁদবে। এবং কাদার যে কারণটি, যে দিন শেষ হয়ে যাবে, তার মানে হচ্ছে দিনটি মৃত্যু হবে। ডাই এখানে বলছে, দেখো ডাই মানে দিনটির মৃত্যু হবে, অর্থাৎ দিনটির মৃত্যু অনিবার্য। তাহলে এখানে বুঝতে পারছো a sense of beauty is projected here, a sense or a symbol of beauty is projected here through the presentation or vivid presentation of the day. Beauty must die. অর্থাৎ Herbert emphasizes
the unavoidable transience of the whole material world. হার্বার্ট এখানে কিন্তু যেটা আমরা অ্যাভয়েড করতে পারবো না, ক্ষণস্থায়ী যেই জিনিসগুলো ক্ষণস্থায়ী, দিন হচ্ছে ক্ষণস্থায়ী, সেটি কিন্তু শেষ হবেই, এবং এই দিনটি যতই সুইট হোক না কেন, কুল হোক না কেন, ব্রাইট হোক না কেন, এই দিনটি কিন্তু শেষ হতেই হবে। অর্থাৎ এই এক্সিস্টেন্সের কথা বলছে, তাহলে এখানে কিন্তু একটা আমরা এক্সিস্টেন্সের মানে গন্ধ পাচ্ছি, যে এখানে কোনো কিছুই কিন্তু এক্সিস্টেন্ট বা পার্মানেন্ট নয়, কোনো কিছুই পার্মানেন্ট নয়। ওকে, আবার বলছি, পরেরটা পড়ছি। সুইট রোজ, দেখো রিপিটেশন অফ দ্য সেম ওয়ার্ড অগেইন, সুইট রোজ, অগেইন রোজ এখানে নাউন আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন ডে ছিল নাউন, এগুলো ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ। সো সুইট রোজ হুজ হিউ, হিউ মানে কালার বা রং, অ্যাংরি অ্যান্ড ব্রেভ। আচ্ছা, সুইট রোজ হুজ হিউ অ্যাংরি অ্যান্ড ব্রেভ bids the rash gazer wipe his eye, thy root is ever in its grave and thou must die. দেখো বারবার রিপিটেড হচ্ছে কিন্তু কয়েকটা শব্দ, thou must die, ওকে, thou must die, এবং আরেকটা কি পেলাম, আগের স্ট্যান্জাতে পেলাম ফর দাউ মাস্ট ডাই, আর এখানে অ্যান্ড দাউ মাস্ট ডাই, অর্থাৎ এখানে যুক্ত হচ্ছে, ডের সাথে রোজও যুক্ত হচ্ছে। অর্থাৎ যেই ফুলটি খুব সুন্দর, সুইট রোজ, গোলাপ ফুল, হুজ হিউ, হিউ মানে রং, অ্যাংরি অ্যান্ড ব্রেভ কেন বলছেন, অ্যাংরি হচ্ছে লাল রংকে রিপ্রেজেন্ট করে, অ্যাংরি বা অ্যাঙ্গার, লাল রং রিপ্রেজেন্টেড হয় বা রিপ্রেজেন্ট করে অ্যাঙ্গারকে। সো এখানে অ্যাংরি বলতে কিন্তু অ্যাঙ্গার ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য কালার রেড, অ্যাঙ্গার ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য কালার red, as well as red is the color of bravery, bravery. So angry and brave, bids the rash gazer wipe his eye, bids the rash gazer wipe his eye, rash gazer, rash gazer, আচ্ছা গেজার, গেজার কথার অর্থ হলো যে নাকি দৃষ্টিপাত করে, মানে একটুখানি এটা ম্যাসকুলিন একটা টার্মের সাথে অ্যাসোসিয়েটেড, যদি আমি দেখি এইভাবে করি, গেজ, আমরা গেজকে সবসময় অ্যাসোসিয়েট করি আমাদের লিটারেচারে মেল গেজের সাথে, মেল গেজ অর্থাৎ মেল দৃষ্টি, এবং এই দৃষ্টিটি যদি মেল গেজ হয় তাহলে আমি কনসিডার করতে হবে রোজ হচ্ছে ফিমেল, রাইট? সো যখন রোজকে এত সুইট লাগছে বাট ইটস কালার ইজ সো অ্যাংরি, সো the representation of the rose is a sort of anger and it's very much brave in nature. It leads to the rash gazer to wipe his eye, অর্থাৎ সে চোখ মুছতে বাধ্য হচ্ছে, রোজের হিউতে, রোজের কালার দেখে সে চোখ মুছতে বাধ্য হচ্ছে। Thy root is ever in its grave and thou must die, বলছে তোমার শিকড়টা কিন্তু, অর্থাৎ রোজের শিকড়টা কিন্তু মাটিতেই আছে, গ্রেভেই আছে, এখানে গ্রেভ অর্থাৎ আর্থের ভেতরে, এবং ইউ আর অলসো সাপোজ টু ডাই, তোমারও মৃত্যু অনিবার্য, নোবডি ক্যান জাস্ট স্টপ ইউ ফ্রম ডেথ। ওকে, সো দুটো আমরা ইমেজারি পাচ্ছি, প্রথম ইমেজারি হচ্ছে দিনের, সুন্দর দিনের, এবং পরেরটা পাচ্ছি সুন্দর একটি গোলাপের, এবং তার মধ্যে কিন্তু আমরা একটা সিমিলারিটি লক্ষ্য করছি যে দুটো জিনিসই কিন্তু ক্ষণস্থায়ী, কোনোটাই কিন্তু পার্মানেন্ট নয়। এটা রিপ্রেজেন্ট করছে দ্য ট্রানজিয়েন্স অফ দ্য ডে, দ্য ইমপারমানেন্সি অফ দ্য ডে, ইমপারমানেন্ট নেচার অফ দ্য ডে, অ্যান্ড দ্য বিউটি অফ দ্য রোজ which is also supposed to die. অর্থাৎ কবি এখানে বারবার বলতে চাইছেন যে দিন এবং গোলাপ
দুটো যতই সুন্দর হোক না কেন, যতই একজন গেজারকে ইমপ্রেস করুক না কেন, গেজার কিন্তু র্যাশ গ্রেজার কিন্তু ফুলটা যে শেষ হয়ে যাবে সেই জন্যে, ফুলটার যে মৃত্যু অনিবার্য সেই জন্যে কিন্তু সে তার চোখের জলটা মুছছে। তো এখানে আমরা ইমেজগুলো দেখো, আগের স্ট্যান্ডাতেও কিন্তু ডিউ এর চোখে জল দেখেছি, ডিউ শ্যাল উইপ। এখানে র্যাশ গেজার ওয়াইপ হিজ আই, অর্থাৎ চোখের জল মুছছে, ওয়াইপ মানে মোছা। তো এখানে দেখো, এখানে আরেকবার বলছি, অ্যালিটারেশন আছে, সুইট এস, রিপিটেশন অফ এস ইন দিস সেন্টেন্স, এটা অ্যালিটারেশন। অ্যালিটারেশন আমরা জানি যে কোনো একটি লেটার যখন রিপিটেডলি ইউজ হবে সেটা অ্যালিটারেশন, ওকে। এবং এখানে পার্সনিফিকেশন দেখছি অফ ডিউ, ডিউ ইজ পার্সনিফাইড, ডিউটা কি পার্সনিফাইড হচ্ছে, পার্সনিফিকেশন তাই বলবো। ডিউকে একজন ব্যক্তি হিসেবে কবি কল্পনা করেছেন এবং ব্যক্তি হিসেবে কল্পনা করার জন্যই বলছেন শ্যাল উইপ, ওকে। দাই ফল, দিনের ফল, দাইটাকেও বলছেন উনি একজন ব্যক্তি হিসেবে এই পার্সনিফাই করেছেন, ওকে। আচ্ছা, পরের ইয়েতে চলে আসছি, পরের স্লাইডে আসছি, পরের স্ট্যান্ডায় আসছি। Sweet spring, full of sweet days and roses, a box where sweets compacted lie, my music shows ye have your closes and all must die. Now, sweet spring, আমরা এবার একটি ঋতুতে চলে এলাম, যেই ঋতুটি কিন্তু সুইট। আবার দেখো, তিনটে স্ট্যান্ডাই কিন্তু শুরু হচ্ছে এই সুইট কথাটা দিয়ে, এই সুইট শব্দ দিয়ে কিন্তু তিনটে স্ট্যান্ডাই শুরু হচ্ছে। প্রথমটা ছিল সুইট ডে, সেকেন্ড ওয়ান ইজ সুইট রোজ, অ্যান্ড দ্য থার্ড স্ট্যান্ডা ইজ সুইট স্প্রিং। সো স্প্রিংকে এখানে বলছেন সুইট। কি কি এবার দেখো, এটা একটা কম্বিনেশন হচ্ছে, সুইট ডেজ প্লাস রোজেস, আ কম্বিনেশন of, so sweet spring full of sweet days and roses, a box where sweets compacted lie, বলছেন একটি বক্স, এটি একটি বক্সের মধ্যে যেন স্প্রিং যেন একটি কম্প্যাক্ট করেছেন, অর্থাৎ সংযোগ, এই সুইট ডেজ আর রোজেস সংযোজন হয়েছে স্প্রিংয়ে, এবং যেখানে নাকি সুইটস কম্প্যাক্টেড লাই, এবং বোথ what are lying inside spring are sweets. My music shows you have your closes and all must die. এবং my music, কবি এখানে my music এর মাধ্যমে বলতে চাইছেন তার ভার্স বা তার কবিতা, কবি এখানে তার কবিতা বা ভার্সকে বোঝাতে চাইছেন, বলছেন যে আমার কবিতাও তুমি জানো যে শেষ হবে এবং সব কিছুই কিন্তু মৃত্যু হবে, সব কিছুরই কিন্তু মৃত্যু হবে, অ্যান্ড অল মাস্ট ডাই, অ্যান্ড অল মাস্ট ডাই। আশা করি বুঝতে পেরেছো এইটুকু। পরের স্ট্যান্ডায় আসছি, অনলি আ সুইট অ্যান্ড ভার্চুয়াস সোল। আচ্ছা, এবার পাচ্ছি আমরা নতুন একটি শব্দ, অনলি, শুধু। অনলি আ সুইট অ্যান্ড ভার্চুয়াস সোল, লাইক সিজন টিম্বার নেভার গিভস, but though the whole world turn to coal, then chiefly lives. Only a sweet and virtuous soul, like seasoned timber never gives, but though the whole world turn to coal, then chiefly lives. অর্থাৎ কবি এখানে একটি পূর্ণ আত্মার কথা বলছেন, ভার্চুয়াস সোল, পূর্ণ আত্মার কথা বলছেন, যেটি কিন্তু হচ্ছে অনলি সুইট, যেটি কিন্তু হচ্ছে অনলি সুইট। দ্য সুইটনেস অফ স্প্রিং, দ্য সুইটনেস অফ ডে অ্যান্ড দ্য সুইটনেস অফ রোজ will perish, will be destructed, but the sweetness of the virtual soul will never be perished. কখনোই ভার্চুয়াস পুণ্যাত্মার কখনোই কিন্তু মৃত্যু হবে না। কেন? উনি কম্পেয়ার করেছেন, দেখো এখানেই কিন্তু একটা মেটাফর আছে, একটা কনসিট আছে, লাইক সিজনড টিম্বার,
লাইক সিজেন্ড টিম্বার। কনসিট, দেখো কনসিটটা কি, উনি আত্মার সাথে, পূর্ণ আত্মার সাথে উনি সিজন টিম্বার। সিজন টিম্বার মানে হচ্ছে যে কাঠগুলোর মধ্যে জলের ভাবটা কমে যায়, অর্থাৎ সেই কাঠগুলো সিজনড হয়ে যায় এবং সেই কাঠগুলো বহু দিন ধরে মানে বহু বর্ষজীবী হয়ে যায়। সেই কাঠগুলো কিন্তু বহু বছর ধরে একই রকম থাকে, সেগুলো নষ্ট হয় না। সুতরাং একটি ভার্চুয়াল সোলও কিন্তু নষ্ট হয় না এবং নেভার গিভস, অর্থাৎ নেভার গিভস আপ। একটি মানুষ বা একটি দিন, একটি গোলাপ, একটি ঋতু কিন্তু উইল গিভ আপ, উইল ডাই, বাট লাইক আ সিজন টিম্বার আ ভার্চুয়াস সোল উইল নেভার গিভ আপ। আবার পরের লাইনটায় আসছি, দেখো, বাট দো দ্য হোল ওয়ার্ল্ড টার্ন টু কোল। টার্ন টু কোল, এখানে কোল ইজ ইউজড ফর অ্যাশেস, অর্থাৎ মৃত্যুর পরে তো সব কিছুই অ্যাশেস, ইট উইল জাস্ট বি টার্নড ইনটু কোল অর অ্যাশেস, দেন চিফলি লিভস। চিফলি লিভস অর্থাৎ কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র ভার্চুয়াস সোল থাকবে সিজন টিম্বারের মতো। এর মাধ্যমে আমরা একটি জিনিস খুব ভালো করে বুঝতে পারছি যে কবিতাটি কিন্তু কবি একটি নৈতিক বিবৃতি দিয়েছেন যা অনুমানমূলক। এই কবিতার মাধ্যমে কবি একটি নৈতিক বিবৃতি দিয়েছেন, একটি মরালিটিকে প্রকাশ করেছেন, যেটি কিন্তু ডাইডাক্টিক ইন নেচার, অর্থাৎ অনুমানমূলক। এবং কবি খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সহজ সরল ভাষার প্রয়োগে তিনি কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। হার্বার্ট কিন্তু একজন রিলিজিয়াস এবং একজন খ্রিশ্চান পোয়েট। তার কবিতার মধ্যে আমরা খ্রিশ্চানিটির প্রতি পরম বিশ্বাস এবং নৈতিকতা দেখতে পাই। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের পার্টে চলে আসবো এবার। সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম। সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম মানে এই কবিতাটার কি থিম, বিষয়বস্তুটি কি? এই কবিতার বিষয়বস্তুটি হচ্ছে জীবন কিন্তু খুব ছোট, এবং শুধু জীবন নয়, যা কিছু এই পৃথিবীর মেটেরিয়ালিস্টিক জিনিস, যা কিছু সুন্দর, সব কিছুই কিন্তু খুব ক্ষণস্থায়ী। কিন্তু একটি জিনিসের যেটা এক্সিস্টেন্স লাইফ লং আছে, সেটা হচ্ছে সোল, আ ভার্চুয়াস সোল, একটি পুণ্যাত্মা, যেটি কিন্তু সব রকম বাধাকেই কিন্তু অতিক্রম করে সে থেকে যাবে এবং অবিনশ্বর, মানে সোলকে এখানে বা পুণ্যাত্মাকে এখানে উনি অবিনশ্বর বলতে চাইছেন। এবং সমস্ত বিউটিফুল অবজেক্ট, যে কোনো সুন্দর জিনিস কিন্তু সেগুলো ডেস্ট্রয় হবেই, সেগুলোর কিন্তু ধ্বংস একদম হবেই, কিন্তু একটি পুণ্যাত্মার কিন্তু সেই ধ্বংসটা কোনোদিন হবে না। এটি হচ্ছে তার বিশ্বাস, কবির বিশ্বাস। চলো একবার পড়ে দিচ্ছি তোমাদের জন্য এটা। The central theme of Herbert's virtue is the short life of earthly beauty projected by the use of words, the sweet day, the sweet rose, the spring. Herbert deals with a simple but fundamental truth of existence, যেটা বললাম যে হার্বার্ট কিন্তু একটি সিম্পল ভাবে একটি ফান্ডামেন্টাল ট্রুথ অফ এক্সিস্টেন্স, অর্থাৎ যেটি হচ্ছে আমাদের সত্য, উনি কিন্তু সত্য উদ্ঘাটন করার চেষ্টা করছেন এই কবিতার মাধ্যমে। এবং সত্যটা কি? সত্যটা হচ্ছে একটি পুণ্যাত্মা কিন্তু অবিনশ্বর। Here he sings the glory of a virtuous soul which survives all the transient objects in the world. অর্থাৎ একটি ভার্চুয়াস সোল কিন্তু সব রকম জিনিস যেগুলো হচ্ছে পার্মানেন্ট নয়, যেগুলো টেম্পোরারি, সেগুলোকে ছাড়িয়ে কিন্তু সেটা থেকে যায়। এবং every beautiful object is subjected to decay or perish with the passing of time. অর্থাৎ সময়ের সাথে সাথে কিন্তু বিউটি ফেড করে, সময়ের সাথে সাথে কিন্তু কোনো জিনিস এখন সুন্দর হলেও সময়ের সাথে সাথে কিন্তু সেটি ডিস্ট্রাক্ট হবে, সেটি নষ্ট হবে, সেটি ডিকে হবে। Only a virtuous soul is able to overcome the onslaught of time and it remains unchanged through eternity. অর্থাৎ ভার্চুয়াস সোল বা পবিত্র আত্মা কিন্তু সেটি অবিনশ্বর, সেটা থেকে যাবে, সেটিকে কিন্তু কোনো সময় সেটাকে থামাতে পারবে না।
Herbert reflects on the loveliness of the living world but also on the reality of death. উনি এই পৃথিবীর যে সুন্দর জিনিসগুলি আছে সেগুলোকে কিন্তু উপভোগ করার কথা বলেছেন, সেই জিনিসগুলোকে কিন্তু তিনি বুঝতে পেরেছেন এবং তিনি তার শিক্ষা দীক্ষার মাধ্যমে উনি কিন্তু এটাও বুঝতে পেরেছেন বা বলতে চেয়েছেন এই কবিতার মাধ্যমে, সেটি হচ্ছে মৃত্যুর যে রহস্যটা সেটা হচ্ছে অবিনশ্বর। মৃত্যু কিন্তু হবেই, কিন্তু ভার্চুয়াস সোল হচ্ছে অবিনশ্বর। আরেকটা থিম এই কবিতায় আছে, তোমরা আশা করি পড়েছো বা শুনেছো, কার্পি ডিএম ফিলোসফি। কার্পি ডিএম ফিলোসফি। হার্বার্ট কিন্তু কার্পি ডিএম ফিলোসফির ওপরেও কিন্তু এই কবিতাটির থিমকে দাঁড় করিয়েছেন। ফর এক্সাম্পল, কার্পি ডিএম কথার অর্থ হচ্ছে সিজ দ্য ডে, অর্থাৎ আজকেই আমার জীবনের শেষ দিন, আমি আজকেই আমার জীবনের যে আনন্দটা সেটা উপভোগ করে নিতে চাই। তো হার্বার্ট কিন্তু তুমি দেখো এখানে বলছেন উনি কিন্তু উপভোগ করতে চেয়েছেন লাভলিনেস অফ দ্য লিভিং ওয়ার্ল্ড, অর্থাৎ যে জীবন মানে জীবিত যে ওয়ার্ল্ড আছে, লিভিং যে থিংস আছে সেটা যে কতখানি সুন্দর বা কতখানি লাভলি সেটার কিন্তু তিনি উপভোগ করার চেষ্টা করেছেন এই কবিতার মাধ্যমে। এর পরের পার্টে চলে আসছি আমাদের, আজকে এটা লাস্ট পার্ট, টাইটেল নিয়ে একটু আলোচনা। সেটা হচ্ছে দি টার্ম ভার্চুস ইন ল্যাটিন মিন্স ম্যানলিনেস অর ভেলার। ভার্চুস এই কথাটা ল্যাটিনে কিন্তু এটার মানে হচ্ছে খুব সাহসী এবং ম্যানলিনেস। হার্বার্ট কিন্তু তার কবিতাটি এই নামকরণ করেছে ভার্চু, এবং এই নামকরণের মাধ্যমে উনি কিন্তু একটি বহুবর্ষজীবীর যে আলোচনা করেছেন। বহুবর্ষজীবী কে? বহুবর্ষজীবী হচ্ছে আত্মা, পুণ্য আত্মা। সেই পুণ্য আত্মার কথা বলেছেন উনি অ্যাজ আ পেরেনিয়াল কোয়ালিটি অফ রেভারেন্স। তো পুণ্যাত্মার জন্য প্রত্যেকের শ্রদ্ধা, নিষ্ঠা এবং সম্মানের কথা বলেছেন। এবং দ্য কোয়ালিটি অফ ভার্চু ইজ আ বেসিক খ্রিশ্চান ভার্চু। এই ভার্চু কিন্তু বেসিক খ্রিশ্চান ভার্চু, অর্থাৎ পাপ পুণ্যর যে পুণ্য সেই পুণ্যর কথা। অ্যান্ড দ্য প্রোপাগেশন অফ দিস ফর্মস হার্বার্টস এডিফিকেশন, অর্থাৎ এর যে প্রচার, খ্রিশ্চানিটির যে প্রচার উনি এর মাধ্যমে করেছেন সেটি কিন্তু তার উন্নতি সাধন করার জন্যে, হার্বার্ট তার উন্নতি সাধন করার জন্যে কিন্তু এই খ্রিশ্চান বিলিফ সিস্টেমের যে ভার্চু আছে সেটারই প্রচার করতে চেয়েছেন। এবং দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ট্রায়াম্ফ অফ আ ভার্চুয়াস সোল ওভার এভরি ন্যাচারাল অবজেক্ট। The title of this poem expresses the positive and reflective moral quality which is opposite to vice. অর্থাৎ এই কবিতার মাধ্যমে উনি কিন্তু বিজয় ঘোষণার কথা করেছেন। কার বিজয়? সোল বা আত্মার বিজয়ের কথা বলেছেন, যেটি নাকি পুণ্য, যেটি নাকি অবিনশ্বর, এবং সেইটি কিন্তু কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে তার পজিটিভ এবং রিফ্লেক্টিভ মরাল কোয়ালিটি। মানে কবি কিন্তু একটি মরালিটি নিয়ে এখানে ডিল করেছেন, অর্থাৎ নৈতিক জিনিস নিয়ে ডিল করেছেন এই কবিতায়। সো হিয়ার ভার্চু ইজ প্রজেক্টেড অ্যাজ দ্য ইটার্নাল স্ট্রেংথ অফ দ্য সোল। এবার জর্জ হার্বার্টের একটা জিনিস আমরা মিস করে গেছি, চলো ফার্স্ট স্লাইডে আরেকবার দেখে নিই। ফার্স্ট স্লাইডে আমরা পেয়েছিলাম যে কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্কস অফ জর্জ হার্বার্ট। জর্জ হার্বার্ট 1593-তে জন্মগ্রহণ করেন এবং 1633 সালে কিন্তু তার মৃত্যু ঘটে। এবং তার মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক হচ্ছে দ্য টেম্পল, স্যাক্রেড পোয়েমস অ্যান্ড প্রাইভেট ইজ্যাকুলেশনস। দ্য টেম্পল সিরিজ, এই কবিতা, এই কালেকশন অফ পোয়েমসটা কিন্তু তার মৃত্যুর পর 1633 সালে কিন্তু প্রকাশ পায়। এবং এই কবিতার মধ্যে কিন্তু অনেকগুলি কবিতা আছে, তার মধ্যে ভার্চু একটি। এবং দ্য অল্টার এবং ইস্টার্ন উইংস এই দুটি তার খুব বিখ্যাত রচনা। এই দুটি, দ্য অল্টার এবং ইস্টার্ন উইংস, এই দুটি কিন্তু জর্জ হার্বার্টের বিখ্যাত কবিতা। এবং জর্জ হার্বার্টকে কিন্তু প্যাটার্ন পোয়েট বলা হতো। জর্জ হার্বার্ট ইজ ফেমাস ফর প্যাটার্ন পোয়েট্রি।
হোয়াট ইজ প্যাটার্ন পোয়েট্রি? তোমরা যদি এই কবিতাটি দেখো, দ্য অল্টার অথবা দ্য ইস্টার উইংস, তোমরা দেখবে কবিতাটি কিন্তু যেভাবে লেখা হয়েছে তার মধ্যে কিন্তু একটা ভিজুয়াল ইমেজ আসছে, অর্থাৎ দ্য অল্টারটা যে লেখা হয়েছে, এই অল্টারটা এইভাবে লেখা হয়েছে, অর্থাৎ একটা ইমেজ আসছে, কবিতাটি লাইনগুলি এইভাবে সাজানো, একটি ইমেজ আসছে, যেমন এখানে মনে হচ্ছে যেন একটি আই লেখা, তো ইমেজ। আর ইস্টার উইংসটাও কিন্তু একটি ইমেজের মতো করে লেখা হয়েছে। আমি ইমেজটা দেখানোর চেষ্টা করছি এখানে, আবার একটু, এইভাবে কিন্তু সাজানো হয়েছে কবিতাটি, যেটি কিন্তু পেজের মধ্যে একটি রিফ্লেক্ট করছে আমাদের একটি ইমেজ, এবং এটার মাধ্যমে কিন্তু আমরা একটি উইংসের মতো পাচ্ছি, উইংসের একটি ছাপ পাচ্ছি। তো এর জন্য কিন্তু প্যাটার্ন পোয়েট বা উনি প্যাটার্ন পোয়েট্রির জন্য বিখ্যাত ছিলেন। এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের এমসিকিউর জন্য তোমরা একটু মনে রাখবে। আরেকবার বলে দিচ্ছি, কবিতাটি কিন্তু 1663 সালে লেখা। এই কবিতার মাধ্যমে কবি কিন্তু যেটি হচ্ছে অবিনশ্বর কোয়ালিটি আত্মার, সেই আত্মার উপরে বলেছেন। উনি আত্মাকে কিসের সাথে কম্পেয়ার করেছেন? উনি আত্মাকে বা ভার্চুয়াস সোলকে, পূর্ণ আত্মাকে উনি কম্পেয়ার করেছেন সিজেন টিম্বারের সাথে। সিজেন্ড টিম্বার, ওকে, যে কাঠটি নষ্ট হয় না কোনো দিন, সিজন টিম্বার, সেই কাঠটির মধ্যে কোনো জলের পরিমাণটা এতটাই কম থাকে যে কাঠটি নষ্ট হবে না। তো উনি সিজন টিম্বারের সাথে কম্পেয়ার করেছেন, এবং এই কবিতার মাধ্যমে উনি কিন্তু তার খ্রিশ্চান বিলিফ সিস্টেমটাকে প্রকাশ করার চেষ্টা করেছেন। কারণ আমরা আগেই পড়লাম মেটাফিজিক্যাল পোয়েট্রির একটি ফিচার্সের মধ্যে, যে তখনকার সময়, সেই সময়কালে সে মানুষজন কিন্তু অর্থোডক্স যে বিলিফ সিস্টেম ছিল সেগুলো কিন্তু হারাতে বসেছিল, এবং এই বিশ্বাসগুলো যাতে মানুষের মধ্যে থেকে না হারিয়ে যায় তার লক্ষ্য এবং উদ্দেশ্যে কিন্তু কবি এই কবিতাটি রচনা করেছেন। এবং উনি এখানে আরও 3টে ইমেজের কথা বলেছেন, একটি সুইট ডে, একটি সুইট রোজ এবং একটি সুইট স্প্রিং, যেটা কম্বিনেশন অফ বোথ সুইট ডে অ্যান্ড সুইট রোজ। অ্যান্ড এই প্রত্যেকটা ইমেজেরই, যেটা সুইট ডে, সুইট রোজ এবং সুইট স্প্রিং, সব কটি কিন্তু শেষ হয়ে যাবে, সব কটির কিন্তু মৃত্যু হবে, কবি বলেছেন। প্রথম বলেছেন ফর দাই মাস্ট দাই, পরেরটায় বলেছেন অ্যান্ড ইউ মাস্ট ডাই, এবং লাস্টে বলেছে অ্যান্ড অল মাস্ট ডাই। তো অলের মাধ্যমে উনি বোঝাতে চেয়েছেন সব কিছুই শেষ হবে, সব কিছুর মৃত্যু অনিবার্য, শুধুমাত্র কোনটির মৃত্যু হবে না বা কোনটি পার্মানেন্ট, কোনটির এক্সিস্টেন্ট ফান্ডামেন্টাল, সেটি হচ্ছে একটি পূর্ণ আত্মা, যেটির কিন্তু মৃত্যু কোনো সময় হবে না। আশা করি আজকের কবিতাটা তোমরা বুঝতে পেরেছো উইথ অল দ্য ইমেজেস যেগুলো আমরা আলোচনা করলাম। এরপর আরেকটা আলোচনা করব, সেটা হচ্ছে কবিতাটি কিন্তু মাত্র 16 লাইনের একটি কবিতা, কিন্তু এই কবিতার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 4 ভাগে 4টা স্ট্যানজা আছে, এবং 4টা স্ট্যানজা কিন্তু 4টা স্ট্যানজা, এটা হচ্ছে ফার্স্ট, এটা ফার্স্ট, তারপর সেকেন্ড, এটা সেকেন্ড, this one is third and this one is fourth। তো প্রত্যেকটা স্ট্যানজা কিন্তু 4টি করে লাইন আছে, 4টি করে সেন্টেন্স আছে প্রত্যেকটা স্ট্যানজাতে, এবং এই প্রত্যেকটা কিন্তু প্রথম 3টে যদি আমরা লাইন দেখি, প্রথম 3টে লাইন কিন্তু আয়াম্বিক ট্রাইমিটারে লেখা, আয়াম্বিক ট্রাইমিটারে লেখা, অর্থাৎ সুইট ডে, সুইট ডে, সো কুল, সো কাম, সো ব্রাইট, আয়াম্বিক ট্রাইমিটারে লেখা, এবং লাস্ট লাইনটা কিন্তু আয়াম্বিক টেট্রামিটারে লেখা, এবং লাস্ট লাইনটা কিন্তু ডাইমিটারে লেখা। ডাইমিটার অর্থাৎ দুটো, ফর দাও মাস্ট ডাই, অর্থাৎ দুটো, লাস্ট যে সেন্টেন্সটা সেটা কিন্তু দুটো। সব কটাতেই যদি আমরা কনক্লুডিং লাইনটা দেখি, প্রত্যেকটা স্ট্যান্ডার প্রত্যেকটাই কিন্তু ডাইমিটার, এবং প্রথম 3টা দেন চিফ লি লিভস, এবং প্রত্যেকটা প্রথম 3টে যদি দেখি সেগুলো কিন্তু টেট্রামিটারে লেখা, সুইট ডে, সো স্কুল, সো কাম, সো ব্রাইট,
the bridal of the earth and sky, the dew shall weep thy fall tonight. Sweet rose, whose hue অ্যাংরি অ্যান্ড ব্রেভ। তো এইভাবে আমরা যখন আলোচনা করব পরবর্তী সময় তোমরা কিন্তু এটাকে করে নিতে পারবে নিজেরাই। সুতরাং আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো সকলে। যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট করো, যদি ক্লাসটা ভালো লাগে লাইক করো এবং এই সিরিজটাকে প্লিজ ফলো করার জন্য কিন্তু আপডেট থেকো। থ্যাংক ইউ।